আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি, আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, রাজনীতি বিশ্লেষক জনাব শরীফুজ্জামান শরীফ। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি নিশ্চয়ই গত 2-3 দিনের যে ঘটনা প্রবাহ, এগুলো আপনি ফলো করছেন বলে আমার ধারণা, কারণ আমি আপনার ফেসবুকেও এই সংক্রান্ত নিয়মিতই আপনার পোস্ট দেখেছি। তারপরেও দর্শকদের জন্য আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হলো যে, এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে এখন আমাদের দেশের রাজনীতিটা কোন পর্যায়ে এসে ঠেকলো, এটা জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে এটা কি প্রভাব ফেলছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমি আলোচনা শীর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৃহত্তম দলটির প্রধান, তার মৃত্যুতে শোক প্রকাশ করি। শোকার্ত স্বজন, দেশবাসী এবং তার শোকার্ত নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানাই। বেগম খালেদা জিয়া, তার জীবনের অনেকগুলো ধাপ আছে। আমরা যে ধাপটাকে নিয়ে আলোচনা করছি, যা অধ্যায়কে নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে রাজনীতিবিদ, সরকার প্রধান, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া। তার শাসন দীর্ঘদিন তিনি বাংলাদেশ শাসন করেছেন, সরকারে ছিলেন এবং তার হাত ধরে 90 সালের পর বাংলাদেশের মানুষের বহু আকাঙ্ক্ষিত সংসদীয় শাসন ব্যবস্থায় প্রত্যাবর্তন হয়েছে। যদিও সেই সংসদীয় শাসন ব্যবস্থাকে ইফেক্টিভ করার ক্ষেত্রে যে ধরনের রাজনৈতিক ঐক্যমত্য এবং সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাটা থাকা দরকার ছিল, নানা পক্ষের অসহযোগিতা অথবা সীমাবদ্ধতার কারণে সেটি হয়নি। কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে বহুকাল তিনি জীবন্ত হয়ে থাকবেন, পথ দেখাবেন। তাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনাও হবে। তিনি যেহেতু রাজনীতি করতেন, সরকারে ছিলেন, তার শাসনের অনেকগুলো দিক আছে, যে দিকগুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারবো, যেগুলো বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সম্প্রীতি, আঞ্চলিক সহযোগিতা, ভারসাম্যপূর্ণ কূটনীতি, এই জায়গাগুলোতে ভূমিকা রেখেছে। আবার বেগম খালেদা জিয়ার কাছে যদি ইতিহাস জিজ্ঞেস করে তার শাসনকাল সম্পর্কে মূল্যায়ন করার জন্য, নিশ্চয়ই বেগম খালেদা জিয়া তার শাসনের সব দিকগুলোকে তিনি সন্তুষ্ট ছিলেন এটি বলবেন না। কোনো কোনো জায়গায় আলোচনা সমালোচনা তার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু যে প্রেক্ষাপটে আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করছি, এই প্রেক্ষাপটে এই সময়ে সেই সীমাবদ্ধতাগুলো আলোচনা করার সময়টা এখন না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে ছুঁয়েছেন গতকালকে তার নামাজে জানাজার ভেতর থেকে, সেটি আবার কিন্তু প্রমাণিত হয়েছে। তিনি গত 1.5 দশক শাসক এবং রাষ্ট্রের প্রতিপক্ষ হয়ে অনবরত নানা অভিযোগে অভিযুক্ত হয়েছেন, বাক্য ব্যয়ে জর্জরিত হয়েছেন এবং তাকে নানাভাবে জনগণের কাছে, রাষ্ট্রের কাছে, মানুষের কাছে, বহির্বিশ্বের কাছে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু সেটি যে মানুষ গ্রহণ করেনি, বরং এই রাষ্ট্রীয় প্রচেষ্টা উল্টো ঘটনা ঘটেছে এবং তারা বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সহমর্মিতা এটি যে আরো বেড়েছে, তার প্রমাণটা হলো গতকালকে তার নামাজে জানাজায়। বেগম খালেদা জিয়া এর আগে কয়েকবার অসুস্থ হয়েছেন। আমরা ভেবেছি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, কিন্তু এবারের অসুস্থতাটা তাকে আর সুস্থ হয়ে তার পরিবারের কাছে, দেশ এবং দেশের মানুষের কাছে, তার দলের কাছে ফিরতে দেয়। বেগম খালেদা জিয়া যে বয়সে মৃত্যুবরণ করেছেন, এটা মোটামুটি পরিণত বয়সই বলা যায়। কিন্তু গত কয়েক বছর তিনি কারাবন্দী থাকা অবস্থায় যে ধরনের অবহেলার শিকার হয়েছেন, তাতে তার শারীরিক অসুস্থতা অনেক গুণে বেড়েছে। তার এই মৃত্যুটা স্বস্তিদায়ক হয়নি।
তিনি অনেক ধরনের বৈষম্য এবং নির্যাতন নীরবে মেনে নিয়ে আমাদের কাছ থেকে চলে গেছেন। যে এখানে তার আমি একটা কথা বলতে চাই, একটা কথা একটু আপনাকে জানতে চাই যে তার এই মৃত্যু, উনি তো আসলে রাষ্ট্রীয় কোনো পদে এখন দেশে নেই। ওনার দলও, এমনও তো না যে ওনার দল ক্ষমতায় আছে, তাও নেই। তারপরে আমরা লক্ষ্য করলাম যে ওনার এই শেষকৃত্যে আহ আমাদের প্রতিবেশী প্রত্যেকটা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসে উপস্থিত হলেন, এবং এটাকে ওই দেশগুলোর যে সরকার, বর্তমান যে সরকার আছে বিভিন্ন দেশে, তাদের দিক থেকে কিন্তু এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং তারা যেমন জয়শঙ্কর তো খুবই ব্যস্ত একজন মানুষ, তারপরে উনি এসেছেন এবং তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এই যে বিষয়গুলো, এই যে আঞ্চলিক রাজনীতির যে বিষয়গুলো, তো খালেদা জিয়া মানে আপনার এই শেষকৃত্যে ওনাদের যে আগমনটা, এটা কি আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পরিবর্তন অথবা আগামীতে আপনি কি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে? বেগম খালেদা জিয়ার প্রথমত তার যে আমাদের রাষ্ট্রের সীমানার বাইরে তার গ্রহণযোগ্যতা, তার শাসনামলে তার যে কূটনৈতিক দক্ষতা, এর একটা প্রমাণ পাওয়া যায় এর ভেতর। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দলকে আগামীতে বাংলাদেশের শাসন ক্ষমতায় সম্ভবত এই যে প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে সার্কভুক্ত যে দেশগুলো, তাদের কাছে একটা বার্তা অথবা মূল্যায়নটা হচ্ছে বেগম খালেদা জিয়ার দল আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে। আজকেও আমি দেখলাম সার্কের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। এর ভেতর থেকে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, তার যে অবদান, সেটাকে যেমন স্বীকার করে নেওয়া হয়েছে, একই সঙ্গে এর ভেতর থেকে বিএনপির রাজনীতিকে দেশ এবং দেশের বাইরে থেকে এখন পর্যন্ত তাদের সেই গ্রহণযোগ্যতার জায়গাটা, পারস্পরিক সহযোগিতার যে জায়গাটা আরো অটুট হলো, এবং ওই শ্রদ্ধাবোধটা তাদের মধ্যে রয়েছে, আস্থার জায়গাটা রয়েছে। ভারতের পক্ষ থেকে এই সময়কালে বিএনপির রাজনীতির থেকে একটা দূরত্বের কথা বলা হচ্ছিল। আমাদের মনে আছে এর আগে যখন বেগম খালেদা জিয়া ভারত সফরে গিয়েছিলেন, তখন কিন্তু একটা বিপুল সম্বর্ধনা তাকে দেয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরে আসার পরে আমাদের দুর্ভাগ্য হলো বিএনপি তার রাজনীতিতে সেই ধারাটা বা সেই আস্থাটা রক্ষা করতে পারেনি। আর ভারতও তার যে বিশেষ রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা বা সম্পর্কের তুলনায় সে একটা নির্দিষ্ট দলের প্রতি বিশেষ দুর্বলতা প্রদর্শন করার কারণে উভয় পক্ষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছিল, অশ্রদ্ধা তৈরি হয়েছিল, যেটা বিএনপিকেও হয়তো প্রভাবিত করেছে। আবার বিএনপি খালেদা জিয়াকে শ্রদ্ধা সম্মান জানানোর যে ভারতের যে সম্মান জানানোর বিষয়টিকে বিএনপিও তার গুরুত্বটা অনুধাবন করেনি, এবং সেই কারণে যে দূরত্বটা তৈরি হয়েছিল গতকাল এবং গত কয়েকদিনে রাজনীতির গতি প্রকৃতি বলে দিচ্ছে সম্ভবত সেই জায়গাটায় একটা দূরত্ব কমে আসছে। তবে সতর্কতার বিষয় হচ্ছে উভয় দেশের মধ্যে একটা স্বার্থন্বেষী মহল, তারা বিভাজনের রেখাটা স্পষ্ট করতে চায়। তারা কতগুলো জায়গায় অনমনীয় এবং অনড় অবস্থা নিতে চায়। রাষ্ট্রাচারের যে কতগুলো নীতি মেনে চলতে হয় সেগুলো মানতে চান না, এবং বিভিন্ন পক্ষের মধ্যে একটা বিভাজন তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। আমার ধারণা এই ঘটনাগুলোর পরেও আমাদের এখানে এবং ভারতের পক্ষ থেকেও, সেখান থেকেও কোনো কোনো অশুভ মহল সেই প্রচেষ্টা চালিয়ে যাবে। জি, এখন আরেকটা বিষয় আপনি দেখেন, আজকে আমরা কথা বলছি 2026-এর একেবারে প্রথম দিন, আর 1.5 মাসও নাই আমাদের জাতীয় সংসদ নির্বাচনের। তো এই সময়ে খালেদা জিয়ার এই মৃত্যু এবং এই মৃত্যুকে নিয়ে মানুষের মধ্যে যে আপনি এই যে প্রভাবটা দেখলেন, তাদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখলেন, এটা দেখে নির্বাচন নিয়ে কিছুদিন আগেও
যে একটা ধারণা করা হচ্ছিল যে দুটা শক্তি পাশাপাশি যাচ্ছে, দুটা জোট হচ্ছে, কিছু লোক ওই একজোটে যাচ্ছে, কিছু লোক আরেক জোটে আসছে, এই যে একটা মোটামুটি প্রবল প্রতিদ্বন্দ্বিতার একটা ভাব বোঝা যাচ্ছিল। আপনি কি মনে করেন যে এই ঘটনার প্রেক্ষিতে যে দৃশ্য দেখলেন, মানুষের যে ইনভলভমেন্ট দেখলেন, এখন আপনি নির্বাচনে সম্ভাব্য নির্বাচনে কিভাবে কি দেখছেন, নির্বাচনে কি হবে, কেমন হবে? প্রথম থেকেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্যান্য সময়ে যে ধরনের একটা মানুষের মধ্যে যেভাবে উদ্দীপনাটা তৈরি করে, রাজনৈতিক শক্তির মধ্যে যে ধরনের তাগিদ তৈরি করে, এবারের নির্বাচনটা সেভাবে তৈরি করছে না। এমনকি আপনি যদি দেখেন 24-এর নির্বাচনে যেটা আওয়ামী লীগ তার অনুগত আমি এবং ডামিন নির্বাচনটি করেছিল, সেখানে প্রার্থীদের অংশগ্রহণের তুলনায় এবারের নির্বাচনে অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও এবারে নির্বাচনে প্রার্থীদের অংশগ্রহণের এখন পর্যন্ত সংখ্যাটা গত আমি ডামির নির্বাচনের 3/2 মতো। সেই দিক থেকে এক ধরনের জনগণ, রাজনৈতিক দল, কর্মীদের মধ্যে একটা প্রশ্ন আছে। আবার এই যে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী যে রাজনীতির গতি যেদিকে এগোচ্ছে, আমরা কিন্তু অস্বীকার করা যাবে না যে সরকারের ভেতরে এবং সরকারকে প্রভাবিত করে এই ধরনের একটা শক্তি আছে যারা আসলে যথাযথ সময়ে নির্বাচনটা চায় না। এই ভাবনাটা যথার্থ। সুতরাং এর ভেতর থেকে তারা কতগুলো সুযোগ খোঁজার চেষ্টা করবে। তৃতীয়, চতুর্থ অনেকগুলো পক্ষ এখানে আছে, তারাও চায় না যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাক। তাহলে একটা অংশ যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে, সেই ভোগ দখলটা হাতছাড়া হয়ে যাবে। সেই কারণে তারা চায় না যে নির্বাচনটা হোক। সরকারের ভেতরেও একটা অংশ যারা চায় আরো কিছুদিন পাওয়ারটাকে এনজয় করতে, তারাও চায় না যে নির্বাচনটা হোক। আর নির্বাচন চাই এই কথাটি যারা বলছে তাদেরও কেউ কেউ আর একটু বেশি সময় যদি হাতে পাই, তাহলে নিজের ঘর গুছিয়ে নেওয়ার সুযোগটা পাবো, এই ধরনের মনোবৃত্তি অনেকেই ধারণ করে। আপনি একমত হবেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে দেশ এবং দেশের বাইরে যে ধরনের শোক, শ্রদ্ধা, সমবেদনার যে অনুভূতিগুলো বিস্তৃত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দেখবেন দীর্ঘদিন বিএনপির রাজনৈতিক মিত্র বলে পরিচিত, কোথাও কোথাও বিএনপি যাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছে, বিএনপির সাথে ক্ষমতার ভাগাভাগি করেছে, তাদের একটা বিরাট অংশ মৃত খালেদা জিয়াকে নিয়ে যে বিষোদ্গার, তার সন্তান তারেক রহমানকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা, এই যে প্রচেষ্টাগুলো আমি মনে করি যে রাজনীতিতে এক ধরনের ব্যারিকেড তৈরি করার চেষ্টা, নির্বাচনের পথে এক ধরনের ব্যারিকেড তৈরি করার চেষ্টা। আমি বিস্মিত হয়েছি যে রাজনীতিবিদ, যে ব্যক্তিটি একটা রাজনৈতিক দলকে সাথে রেখে তাদের ক্ষমতার ভাগ দিয়েছেন, বিতর্কিত ভূমিকার পরেও পতাকা মানে গাড়িতে পতাকা দিয়েছেন, সেই দলটির কর্মীরা যেভাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে বিতর্কিত করা, প্রশ্ন তৈরি করা, তাদের দলের নেতাকর্মীদের এই শোকের সময় তাদেরকে আক্রমণ করা, আঘাত করা, এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা জুলাই অভ্যুত্থানের পরে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তনটা চেয়েছিলাম, সেই পরিবর্তনটা যে এখনো টেকসই হয়নি, এই ঘটনাগুলো তার প্রমাণ। আমি শেষ করবো এই আলোচনায়, বেগম খালেদা জিয়ার প্রতি আমরা অনেকভাবে শ্রদ্ধা জানাতে পারি, কিন্তু তিনি যে সমস্ত কারণে আমাদের কাছে চিরভাস্বর হয়ে থাকবেন, তার একটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনে তিনি আপোষহীনভাবে নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন, লড়াই করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানানোর সব থেকে বড় মাধ্যমটা হচ্ছে দেশকে গণতান্ত্রিক পরিবেশে ফিরে নিয়ে যাওয়া। নির্ধারিত সময়ে নির্বাচন, সুষ্ঠুভাবে নির্বাচনটা যদি করা যায়, সেটাই হবে, এবং তার ভিতর থেকে গণতান্ত্রিক রূপান্তর যদি নিশ্চিত করা যায়, সেটাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন। জি, আমি এখন শেষ প্রশ্নটা করছি, এটা একটু একটু হাইপোথেটিক্যাল প্রশ্ন।
এটা হয়তো বাস্তব ভিত্তি নেই, তবু আপনার কাছে এটা জানতে চাচ্ছি। আপনি ধরা যাক যদি এই মুহূর্তে সরকারের পরিবর্তন না হতো, এখনো যদি শেখ হাসিনার শাসন চলতো, এবং তখন কি আপনি মনে করেন যে খালেদা জিয়ার জানাজায় এত লোক উপস্থিত হতেন? আহ, এই প্রশ্নটা গতকাল থেকে করা হচ্ছে। হয়তো গতকালকে বেগম খালেদা জিয়ার জানাজার ক্ষেত্রে রাষ্ট্র সরকার তার কিন্তু সর্বোচ্চ সহযোগিতাটুকু করেছে, এবং এই সহযোগিতাটাকে মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করে তার প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে তারা আসতে পেরেছে। আমরা এর আগে কিন্তু এই ধরনের আয়োজনে বিভিন্ন সময় দেখেছি পথে পথে বাধা দেওয়া হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। কালকে যদি আওয়ামী লীগ পাওয়ারে থাকতো, নিশ্চয়ই রাষ্ট্রীয় সহযোগিতাটুকু এভাবে হতো না, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা এভাবে জানাজায় অংশগ্রহণ করতেন না, অথবা পথে ঘাটে মানুষকে এই জানাজায় আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হতো। কিন্তু তার ভেতর থেকে বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধার জায়গাটা বরং আরো বেড়ে যেত। গতকালকে যতটুকু ভালোবাসা তার প্রতি দেখিয়েছে, যতটুকু শ্রদ্ধা সহমর্মিতা দেখিয়েছে, এটি আরো বাড়ত। হয়তো সেটি দৃশ্যমান হতো না, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের হৃদয়ে যে তাকে ধারণ করছে, এটি আরো গভীর হতো। আমরা এই ধরনের পরিস্থিতি থেকে যদি শিক্ষা গ্রহণ করি, যে কোনো রাজনীতিবিদ, যে কোনো রাজনৈতিক দল গতকালকের এবং গত কয়েকদিনের ঘটনা থেকে যাতে শিক্ষা গ্রহণ করে, যদি সেটি হয়, তাহলে আমাদের রাজনীতি, আমাদের সামাজিক বন্ধন, রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের যে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন, সেটি আসা সম্ভব। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি যে কথাটা বলেন ঠিকই আছে, কিন্তু আমি কিন্তু নিজে মনে করি পার্সোনালি যে যদি এখন শেখ হাসিনা সরকার থাকতেন, তারপরও এত লোক হতো, এবং সেই লোক হওয়া নিয়ে হয়তো মারামারি হতো, সংঘাত হতো, প্রথম দিকে হয়তো তারা ফেরানোর চেষ্টা করতো, কিন্তু লোক থামাতে পারতো না। কারণ আমি দেখেছি এর আগে, আপনার নিশ্চয়ই মনে আছে, যে যখন বিএনপি যখন বিভাগীয় সমাবেশগুলো করছিল, মানে এর চেয়ে তো আর বেশি চেষ্টা করা যায় না যে এগুলো থামানোর জন্য হরতাল ডাকা, পরিবহন হরতাল ডাকা, ধর্মঘট ডাকা। মানুষ কিন্তু নদীর সাঁতরে হলেও তারা কিন্তু সেই সমাবেশগুলোতে এসেছিল, এবং সেই সমাবেশে যে তারা কি পাবে তারা তাও জানতো না, তবু এসেছিল। কাজে আমার মনে এই হয় না জায়গাটায় এই জনসংখ্যাকে থামানো যেত। এই জায়গাটা আমি একটু আপনার সাথে যুক্ত করি, হয়তো একটু ভিন্নতাও জি, থাকবে। গতকালকের যে জানা যায়, বিপুল সংখ্যক সরকারি চাকরির সাথে যুক্ত একবারে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রপতি ছাড়া মোটামুটি সরকারের সবাই কিন্তু অংশগ্রহণ করেছে। রাষ্ট্রপতি অনেকে আসছিল। সরকারটা, রাষ্ট্রপতিকে আমি দেখিনি কোথাও। তিনি যদি আমি এসে কোথাও থাকেন, যেন পড়লাম, এটি কোথায় যেন পড়লাম। আমি এটি দেখিনি। আমি প্রধান বিচারপতিকে দেখেছি আর অন্যান্যদেরকে দেখেছি। তো আমি ওই জায়গাটায় বলছি যে সরকারি কর্মকর্তা কর্মচারী, রাষ্ট্রের সরকারের সর্বপ্রধান থেকে শুরু করে যারা এসেছেন, নিশ্চয়ই একটা রাজনৈতিক সরকারের আমলে হলে এরা আসতে পারতেন না, অথবা আসতে ভয় পেতেন। তিন বাহিনীর প্রধান যেভাবে বেগম খালেদা জিয়ার সর্বশেষ কবরে পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করেছেন, তারা তো নিশ্চয়ই আসতে পারতেন না। তাদের মনটা এখানে পড়ে থাকতো, কিন্তু তারা আসতে পারতেন না। আমি ওই দৃষ্টিতে বলেছি যে অনেকেই নিজেদের নীরবে শ্রদ্ধাটা জানাতেন, কিন্তু ওই জায়গায় উপস্থিত হতে পারতেন না। সেই ক্ষেত্রে জনসমাগম, অংশগ্রহণটা কিছুটা কম হতো যদি সেই ধরনের পরিবেশটা থাকতো। কিন্তু যেহেতু ওই ধরনের বাধা বিপত্তির সুযোগটা ছিল না, কোথাও কোথাও সরকার সহযোগিতাও করেছে, যে মেট্রো রেলগুলোকে বেগম খালেদা জিয়ার জানাজায় যারা আসছেন তাদেরকে আসা যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে বলে অনেকেই কিন্তু কম কষ্ট স্বীকার করে আসতে পেরেছেন। তো অন্য সরকার থাকলে তো নিশ্চয়ই সেটি হতো না। আমি ওই দৃষ্টিতে বলেছি যে সম্ভবত হয়তো অংশগ্রহণটা আর একটু কম হতো। জি, অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব শরীফুজ্জামান শরীফের বিশ্লেষণ। আগামীতে ওনার সঙ্গে আমরা আবারও মিলিত হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।